ব্রাজিলের মতো দলগুলো যখন আসলে বিশ্বকাপ শুরু করে তখন সবারই ফোকাস এই ম্যাচগুলোর দিকে থাকে, কারণ টুর্নামেন্ট শেষে এই দলগুলোই হয় চ্যাম্পিয়ন হবে, নতুবা রানার্স আপ কিংবা টপ 4-এ জায়গা করে নেবে। সেই দৃষ্টিকোণ থেকে মরক্কোর বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জন্য আসলে কতটা প্রত্যাশিত হলো এমন বিশ্লেষণ যখন শুরু হয়েছে তখন কিন্তু দেখা যায় যে আশা, ভরসা এবং একই সঙ্গে শঙ্কা দুটোই রয়েছে এই ম্যাচে। প্রথমেই যদি এই ম্যাচের ইতিবাচক দিকগুলোর দিকে আমরা ফোকাস করি, সেটা হচ্ছে মেটলাইফে ব্রাজিল যে ম্যাচটা শুরু করেছে মরক্কোর বিপক্ষে, সেটা নিশ্চিতভাবেই একেবারে নড়বড়ে একটা শুরু বলা যেতে পারে। কারণ মরক্কো শুরুর দিকে এমনভাবে ব্রাজিলকে চেপে ধরেছিল, মনে হচ্ছিল যে হয়তোবা এই ম্যাচে ব্রাজিল 2 বা ততোধিক বা তার চেয়েও বেশি গোল কনসিড করে ফেলতে পারে, এবং ব্রাজিল কিন্তু শুরুতে গোল হজম করে। কিন্তু সেখান থেকে ব্রাজিল যেভাবে বেরিয়ে এসেছে, প্রথমে সমতায় ফিরেছে, তারপর ম্যাচের বাকি সময়টুকু, স্পেশালি যদি প্রথমার্ধের শেষ দিক থেকে শুরু করে দ্বিতীয়ার্ধের পুরো সময়টা যেভাবে আধিপত্য বিস্তার করে খেলেছে, তাতে নিঃসন্দেহে বলা যেতে পারে এই দলটা অনেক দূর যাবে। অর্থাৎ কার্লো অ্যানচেলোত্তি যে দলটাকে সাজিয়েছেন সেটা যে লম্বা রেসের ঘোড়া হবে তা বলা যায় অবলীলায়। বিশ্বকাপ শুরুর আগে এই ব্রাজিলকে অনেকেই কিন্তু ফেভারিটের তালিকায় রাখেননি। স্বয়ং ব্রাজিলের প্রায় 56% ভক্ত এইবারের বিশ্বকাপ নিয়ে তাদের কোনো আশা ভরসা নেই। দিন শেষে মনে হচ্ছে এটাই ব্রাজিলের জন্য সবচেয়ে পজিটিভ একটা দিক হয়ে থাকতে পারে, কারণ প্রত্যাশা যখন কম থাকে, ফুটবলারদের উপর যখন চাপ কম থাকে, তখন কিন্তু ফুটবলাররা তাদের স্বাভাবিক পারফরমেন্স করতে পারেন, এবং সেটাই যদি দিন শেষে হয় বা টুর্নামেন্ট শেষে যদি হয়, তাহলে অবাক হওয়ার মতো নিশ্চয়ই কোনো কিছু থাকবে না। আরও যেই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে নেইমারকে ছাড়াই ব্রাজিল মরক্কোর বিপক্ষে যে পারফরমেন্স দেখিয়েছে, এবং এই দলটায় যখন নেইমারের মতো একজন ফুটবলারের ইনক্লুশন হবে, তখন দলটার শক্তিমত্তা, ব্যালেন্স, একই সঙ্গে আক্রমণ ভাগে তাদের যেই ক্ষিপ্রতা, সেটা কিন্তু আরও বহুগুণে বেরিয়ে যাবে। পাশাপাশি বলতেই হয়, ব্রাজিল যে গ্রুপে তাদের প্রথম ম্যাচটা মরক্কোর মতো হাই র্যাঙ্কড টিমের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করেছে, এবং সেখান থেকে তারা পয়েন্ট বের করে নিয়েছে। সুতরাং পরের যে দুটো ম্যাচ ব্রাজিল খেলবে, সেই ম্যাচ দুটো ব্রাজিলের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ তারা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ব্রাজিলের তুলনায়। যদিও বিশ্বকাপে যারা কোয়ালিফাই করে এসেছে তাদের কোনো অংশেই বা কোনোভাবেই দুর্বল বলা যায় না, তারপরেও শক্তিমত্তা বা ফুটবল ঐতিহ্য বা সাম্প্রতিক পারফরমেন্স সবকিছু বিবেচনায় ব্রাজিলের উপর ভরসা রাখা যায় নিঃসন্দেহে। এইবার যদি ব্রাজিলের যেই ম্যাচ নিয়ে সামনের দিনের যে শঙ্কা বা যে জায়গাগুলোতে কাজ করতে হবে সেদিকে যদি ফোকাস করি, সবার আগেই যে কথাটা বলতে হয় সেটা মনে হয়েছে যে কার্লো অ্যানচেলোত্তি হয়তোবা তার স্পেশাল 26 থেকে বেস্ট 11 যেটা, সেটা এখনো গুছিয়ে উঠতে পারেননি। অর্থাৎ মরক্কোর বিপক্ষে তার বেস্ট 11 যেটা ছিল, সেখান থেকে যে প্রত্যাশিত পারফরমেন্স শুরুর দিকে এই ইতালিয়ান মাস্টারমাইন্ড পায়নি, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে, এবং আমরা বিরতির পরপরই দেখেছি যে তিনি কিন্তু পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। এটা থেকে বোঝা গিয়েছে যে তার একাদশ সিলেকশনটা তিনি যেই প্রত্যাশা নিয়ে তিনি তার বেস্ট 11 সেট করেছিলেন, সেই প্রত্যাশাটা তার প্রথম সারির যে 11 জন ফুটবলার সেটা পূরণ করতে পারেনি। বাধ্য হয়ে কার্লো অ্যানচেলোত্তি তার প্ল্যান বিতে গিয়েছেন, এবং তিনি কিন্তু তড়িৎ কিছু পরিবর্তন ঘটিয়েছেন, এবং সেটা কিন্তু কাজ করেছে। সুতরাং যে পরীক্ষা নিরীক্ষা বা কাটাছেঁড়া রয়েছে, সেই কাটাছেঁড়া হয়তো সামনের দিনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোর মধ্যেও সেলেসাও কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা করবেন, এবং সেখান থেকে তারা বেস্ট 11 খুঁজে বের করবেন, এবং এটা আসলে গ্রুপ পর্বের মধ্যে যতটা সম্ভব করে ফেলতে পারলে ব্রাজিলের জন্য ভালো হবে। নতুবা যখন রাউন্ড অফ 16-এ বা হচ্ছে রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে যখন দল চলে যাবে, তখন কিন্তু আসলে পরীক্ষা নিরীক্ষা করার কোনো সেরকম কোনো সুযোগ থাকবে না। এইবার যদি বলি হচ্ছে ব্রাজিলের আক্রমণ ভাগের সঙ্গে মিডফিল্ডের যে বোঝাপড়া এবং একই সঙ্গে ডিফেন্স লাইনের যে বোঝাপড়া, এই কিছু কিছু জায়গায় কিছুটা ঘাটতি এখনও রয়ে গেছে। স্পেশালি ডিফেন্সের সঙ্গে মিডফিল্ডের যে ঘাটতি, সেটা এখনও বেশ স্পষ্ট। সামনের দিনে এই জায়গাটায় কাজ অবশ্যই করতে হবে, নতুবা ফলাফল নেতিবাচক যে কোনো মুহূর্তে হতে পারে। ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে আজকের এই ম্যাচটাতে দুর্দান্ত পারফর্ম করেছেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি ইকুয়ালাইজ গোলটি করেছেন, ব্রাজিলকে সমতায় ফিরিয়েছেন, একই সঙ্গে দুটো ক্লিয়ার চান্স তিনি ক্রিয়েট করেছেন, যেখান থেকে একটি রাফিনিয়া যদি মিস না করত এবং অপরটি ইগার থিয়াগো, যেটা হচ্ছে শুরুতেই তিনি সুযোগটি পেয়েছিলেন, তিনি যদি কাজে লাগাতে পারতেন, তাহলে এই ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। আর সেই দিক থেকে বলা যেতে পারে যে এই
ম্যাচটায় রিয়াল মাদ্রিদ 1 বার্সেলোনা 0, অর্থাৎ ভিনিসিয়াস এবং রাফিনিয়া যখন একটা দলে থাকবেন তাদের উপর কিন্তু অনেক প্রত্যাশা থাকে এবং সেই প্রত্যাশার মোটামুটি বলা যেতে পারে 70-80% ভিনি পূরণ করতে পেরেছেন। পক্ষান্তরে রাফিনিয়ার কাছ থেকে সেই পারফরমেন্সটা এখনও পাওয়া যায়নি। তবে তারা আসলে যে মানের ফুটবলার, হয়তো বা সামনের দিনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচে সেখান থেকে ভালো কিছু তারা বের করে নিয়ে আসবে বা ভালো কিছু হবে, সেই প্রত্যাশাটা রাখা যায়। আমরা কদিন ধরে দেখছি যে ব্রাজিলের এই দলটা কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়েছে এবং সব ধরনের চাপ, গণমাধ্যম থেকে শুরু করে তাদের সোশ্যাল সাইট হ্যান্ডেল সব কিছু থেকে তাদের দূরে রাখা হয়েছে। ফুল ফোকাসটা সেট করা হয়েছে ফুটবলের দিকে, গেমের দিকে এবং ওয়ার্ল্ড কাপের দিকে, এবং সেটা যে কাজ করছে বা সামনের দিকে কাজ করবে সেটা কিন্তু বলা যায় অবলীলায়। পক্ষান্তরে যদি মরক্কোর কথা বলি, মরক্কো দুর্দান্তভাবে বিশ্বকাপটা শুরু করেছে, যদিও শেষের দিকে বা মাঝপথে তারা কিছুটা খেই হারিয়েছিল। তবে গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট, এবারও যে অনেক দূর যাবে সেটা বলা যায় নিঃসন্দেহে। মোটা দাগে বলা যেতে পারে এবারের বিশ্বকাপের প্রথম যেই হাই ভোল্টেজ যে ম্যাচটা, সেই ম্যাচটা আসলে যতটা প্রত্যাশিত ছিল ভক্তদের কাছ থেকে হয়তোবা অনেকেই পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স পাননি। তবে সার্বিকভাবে যদি বলা যায় ম্যাচটা যেভাবে শেষ হওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই শেষ হয়েছে এবং খুবই উপভোগ্য একটা ম্যাচ হয়েছে। এবং সামনের দিনে এই গ্রুপ থেকে, অর্থাৎ মরক্কো এবং ব্রাজিলের মধ্য থেকে কেউ যদি রাউন্ড অফ 16 পার হয়ে, কোয়ার্টার ফাইনাল পার হয়ে বা সেমিফাইনাল কিংবা ফাইনালে জায়গা করে নেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। নিউ ইয়র্ক থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।